তো আমার কাছে বিটিভিতে যাওয়ার ফোনও ছিল, আমার কাছে গণভবনে যাওয়ার ফোনও ছিল। আমার কাছে দুটোই মনে হয়েছে যে আমি যাব না, কারণ যে সময়টায় ওই ফোনগুলো এসেছিল তখন আমার সাথে মানে তৎকালীন পিএম এর সাথে আমার দেখা করার চাইতে অনেক বেশি জরুরি কাজ পিএম এর আছে। তো উনি আসলে কেন আমার সাথে দেখা করে সময় নষ্ট করবে, আর আমি বা কেন ওই সময়টা নষ্ট করবো। আর আমার কাছে যৌক্তিক মনে হয় নাই যে ছাত্ররা মারা যাচ্ছেন, উনি 7 মিনিটের একটা বক্তব্যে একটি বারের জন্য বলতে পারলেন না যে আর একটা ছাত্র যেন আমার দেশে মারা না যায়। উনি এই একটা সিম্পল লাইন যদি সেদিন বলতেন, আমার মনে হয় উনি অনেকখানি এগিয়ে থাকতেন ওনার রাজনীতি। আমি কোথাও পাঠিয়ে দিতে চাই না, আমার কোনো সুযোগও নেই, আমি নিজের জন্য বাইরের দেশে কোনো সুযোগও তৈরি করতে চাইনি। আমাকে অনেকে অনেকবার বলেছেন বিভিন্ন দেশে সুযোগ তৈরি করার কথা। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই দেশ তো আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছে, এতটুকু পরিচিতি দিয়েছে, এতদিন পর্যন্ত আমি এই দেশেই প্রফেশনটা রান করে আমি চলতে পারছি, আমি কৃতজ্ঞ এই দেশের মানুষের প্রতি। এবার একটু সম্পর্কের জায়গায় আসি। সম্পর্কের জায়গায় আমরা বহুত দিন ধরে শুনে আসছি, ইন্টারভিউতেও অনেকে বলেছেন কেউ কারো আপন হয় না। আমরা দেখেছি যে কি কেমন আপন আসে, সামনে হাসছে, পেছনে মিষ্টির ছুরি মারছে, মানে মিষ্টি নাচে বড় বড় ছুরি মারছে, বড় বড় পুরাতন যুগ থেকে শুরু হয়েছে। সো এজন্য আপনি একটু আড্ডা বা একটু আইসোলেটেড থাকার চেষ্টা করেন কিনা? এই সময় আপনি আন্দোলনের সময় আমরা দেখলাম যে আপনার দুভাগে ভাগ হয়ে গেলেন এবং একই দিনে আপনাদের ক্যাম্পেইনটা মুভমেন্টটা চললো। সেটা নিয়ে আমরা নানানভাবে কথা বললাম, ফেসবুকে যে যার মতো করে লেখা লিখলাম। এটাও তো একটা কঠিন সিদ্ধান্ত ছিল। আপনি নিশ্চয়ই 2 জায়গার ফোনই পেয়েছেন। আমি বলছিলাম আপনাকে, অফিয়ারে বলছিলাম, একটু বলেন যে এটা কি শিরদাঁড়ার সমস্যা কিনা? এটা একদম ব্যক্তিগত চয়েসের ব্যাপার। কে কোন জায়গাটায় বিলং করেন, কে কিভাবে আসলে ভাবছেন, কে কিভাবে মোটিভেটেড, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে শিল্পী তো বটেই, কিন্তু উনি তো একজন স্বতন্ত্র মানুষ, তার ব্যক্তি স্বাধীনতা আছে, তার মতামতের স্বাধীনতা আছে। তো আমার কাছে বিটিভিতে যাওয়ার ফোনও ছিল, আমার কাছে গণভবনে যাওয়ার ফোনও ছিল। আমার কাছে দুটোই মনে হয়েছে যে আমি যাব না, কারণ যে সময়টায় ওই ফোনগুলো এসেছিল তখন আমার সাথে মানে তৎকালীন পিএম এর সাথে আমার দেখা করার চাইতে অনেক বেশি জরুরি কাজ পিএম এর আছে। তো উনি আসলে কেন আমার সাথে দেখা করে সময় নষ্ট করবে, আর আমি বা কেন ওই সময়টা নষ্ট করব, আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। আর আমার কাছে যৌক্তিক মনে হয় নাই যে ছাত্ররা মারা যাচ্ছেন, উনি 7 মিনিটের একটা বক্তব্যে একটি বারের জন্য বলতে পারলেন না যে আর একটা ছাত্র যেন আমার দেশে মারা না যায়। উনি এই একটা সিম্পল লাইন যদি সেদিন বলতেন, আমার মনে হয় উনি অনেকখানি এগিয়ে থাকতেন ওনার রাজনীতিতে। অবশ্যই, কিন্তু সেটা তো বহুল চর্চিত এবং অনেক গবেষণা হচ্ছে উনি এইভাবে এতটা, এবং ওনাকে আমি এইভাবে অটোকিউ পড়ে বক্তব্য দিতে কম দেখেছি। উনি সেদিন যথেষ্ট সে কি বক্তব্য দিয়েছিলেন, এবং সবকিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে যে দেশের রাষ্ট্রপ্রধান একটুও মায়া করছেন না, সে দেশের ছাত্ররা মারা যাচ্ছে, ওনার সাথে দেখা করতে যাওয়ার আমার খুব একটা অভিপ্রায় হয়নি। আচ্ছা, এত গেল আপনার তৎকালীন পিএম সম্পর্কে আপনার পারসেপশন, কিন্তু আপনার কলিগরা যারা আপনাকে অনুঘটক সেবা যাওয়ার জন্য বলছেন, লজিক গুলো কি ছিল, লজিক এবং অ্যান্টি লজিক গুলো কি ছিল? নিশ্চয়ই বলেছেন যে এটা এই অবস্থায় যাবে দেশ, অনেক তর্কে জড়ানোর আসলে আমি দরকারও মনে করি নাই, কারণ আমি খুব স্ট্রেট ছিলাম যে আমি না মানে একবারই বলেছি আমি আসলে যাব না, তোমাদের মনে হলে তোমরা যাও। আমি এর চাইতে বেশি ব্যাখ্যা ওনাদেরকে শুনতেও চাইনি, ওনারাও আসলে আমাকে সেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তো আমার কাছে মনে হয়েছে যার স্বাধীনতার জায়গায় যেহেতু আমি বিশ্বাসী, তো সবাই আসলে সবার স্ট্যান্ড নিতে পারেন। আর অলরেডি এগুলা নিয়ে অনেক বিভক্তি আছে, শিল্পীদের ভেতরে অনেক রকম সমস্যা অলরেডি আছে, এগুলো নিয়ে বিভেদ আর বাড়ুক আমার একদমই সেটা ইচ্ছা না আর কি। আমার ইচ্ছা হচ্ছে সবাই মিলে আমরা, এই যে আমি 20টা বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি, এই মানুষগুলাকে দেখেই তো কলিগ প্রতিদিনই কম বেশি ঘুরে ফিরে আমরা কাছাকাছি ছিলাম, আমরা একই মানুষগুলা রোটেট হয়েছি নানাভাবে।
তো এই মানুষগুলা কষ্ট পেয়েছে নানা কারণেই, বা সিদ্ধান্তের জায়গায় তার সময়ের সাথে মেলেনি, নানা কিছুই হতে পারে, কিন্তু এই মানুষগুলা কিন্তু একেবারে খারাপ মানুষ না, এরা কিন্তু কেউ ক্রিমিনাল না, মানে এরা কিন্তু অনেকটাই ইনফ্লুয়েন্সড, ওরা কিন্তু অনেকটাই বিভ্রান্তিতে পড়ে এই ধরনের নানা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কিন্তু এই মানুষগুলাকে আমি আসলে অনেক বছর ধরে চিনি, আমি ওদের সকলের প্রতি ভালোবাসা সম্মান রাখতে চাই, এবং আমি বিশ্বাস করেন চাই যে সকলে মিলে আবার আমাদের কাজটা আমরা করি। আমাদের কাজে যে বসে রাজনৈতিক তর্ক করা না, আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমরা সেটে আবার একসাথে অভিনয় করতে চাই, একসাথে বিভিন্ন ক্যারেক্টার, যেসব ক্যারেক্টার নিয়ে আমরা বাইরের চরিত্র যেমনই হোক না কেন, আমাদের পাণ্ডুলিপির যেসব চরিত্রগুলো আছে, আমরা যে ভালোবেসে কাজগুলো করি, সেই চরিত্রগুলোর সাথে মিশতে চাই। চমৎকার সাম্যবাদী কথাবার্তা। না, সাম্যবাদী না, এটা একদমই আর কত মানে কত পুরাতন। বাংলাদেশে তো কখনো দেখেনি যে একটা পিএম পালিয়ে যায় বা 300 আসনের এমপি হঠাৎ করে উধাও হয়ে যায়, এই দৃশ্য তো আমাদের দেখিনি অবশ্যই। তো ওই জায়গায় অনেক কিছু ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে আপনি বললেন যে সবাই একসাথে কাজ করতে চায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিক হলো এবং সেখানে যে পরিমাণ হিংস্রতা প্রকাশ পাচ্ছে, ওকে দেখে নেবে, একে ছাড় দেবে না, ওকে পিটাবে, এটা নোট করে রাখ, তখন আপনার মানে মানসিকতাটা, মানে আপনি বিব্রত? অবশ্যই আমি বিব্রত এবং আমি আসলে কষ্ট পেয়েছি যে এইটুকু মানবিকতা সম্ভবত থাকা উচিত। হ্যাঁ, মানুষ হিসাবে এতটুকু মানবিকতা থাকা উচিত, প্রফেশন যাই হোক না কেন। তো ওই মানবিকতার অভাব আছে দেখে আমি কষ্ট পেয়েছি। এখন আপনার মানবিকতা কম হলে আমি তো আর আমার কাছ থেকে লোন দিতে পারবো না আপনাকে, এটা তো এমন না ব্যাপারটা। কিন্তু আমি আশা করব যেন আপনার ভেতরে সেই মানবিক গুণাবলী তৈরি হয়। আর আমরা তো সরাসরি মানুষের সাথে কাজ করি, মানুষের জন্য কাজ করি। এই মানুষগুলাকে যদি এতটুকু ভালো না বাসতে পারি, তাহলে পরে কাজ কার জন্য, কেন, কিভাবে আমি রিলেট করব, কিভাবে এই দেশে থাকবো? আর আমি তো দেশে থাকতে চাই, আমি কোথাও পালিয়ে যেতে চাই না, আমার কোনো সুযোগও নেই, আমি নিজের জন্য বাইরের দেশে কোনো সুযোগও তৈরি করতে চাইনি। আমাকে অনেকে অনেকবার বলেছেন বিভিন্ন দেশে সুযোগ তৈরি করার কথা। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই দেশ তো আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছে, এতটুকু পরিচিতি দিয়েছে, এতদিন পর্যন্ত আমি এই দেশেই প্রফেশনটা রান করে আমি চলতে পারছি, আমি কৃতজ্ঞ এই দেশের মানুষের প্রতি। তো এখন একটা পর্যায়ে এসে আমি যে কোনো একটা লেম এক্সকিউজ দেখাই চলে যেতে চাই না। আচ্ছা, এটা আসলে এখন বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হচ্ছে যে তারা, আপনি যেটা বললেন, একসাথে কাজ করতে চায়, এবং অন্যান্য ক্ষেত্রে অন্য ভাষা বলা হচ্ছে তারা পুনর্বাসন চায়, এবং পুনর্বাসন বা একসাথে কাজ করা, আবার নতুন ভাবে একই উদ্যানে সবাই হাসি ঠাট্টা ঝগড়াঝাটি করা। তারা যেহেতু একটা গ্রুপে, এবং সেই গ্রুপটা আমি তো একটু আগেও একটা গ্রুপ থেকে রিমুভড হলাম, তাতে কি আপনি খুশি হলেন নাকি বাজার? আমি অবাক হলাম। মামুন রশিদ বলেছেন যে, এভাবে স্পেসিফিক বলেছেন, আলো আসবে, গ্রুপে যারা আছেন তারা সরাসরি ক্ষমা যেন চান। তো ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটা কেমন হবে? 3 দিন আগে নায়ক উজ্জ্বল এফডিসিতে দাঁড়িয়ে বললেন যে সমস্ত ক্যামেরা, সমস্ত টিভি চ্যানেল এবং ফেসবুক সহ লাইভে সমস্ত শাকিব খান থেকে শুরু করে সবার ক্ষমা চাইতে হবে, এছাড়া পরবর্তী কোনো আলোচনা বসা যাবে না। একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে আপনারা যাচ্ছেন, এবং এই প্রক্রিয়াটা সহজ না, কারণ আপনারা সম্মানী মানুষ, এবং আপনাদের মানুষও অনেক মানুষ, এবং তারা তো আসলে এইসব ব্যাপারে অভ্যস্তও না, তারা আসলে ধমক টমক দিয়ে অভ্যস্ত এবং দাপট দেখে অভ্যস্ত, মানে আলো আসবে বা অন্ধকার কাটবে এসব দাপট দেখে অভ্যস্ত। তো সলিউশনটা কি হবে? মানে মামুন ভাই বললেন, উজ্জ্বল ভাই বললেন, সবাই কিন্তু চান, আমরাও চাই যে আবার আমি নাসিম ভাইও বললেন যে আসলে কথা বলার বোধহয় কোনো বিকল্প নাই, কথা বলেই সম্ভবত সমাধান করতে চান। তো আমি যেহেতু আসলে সংগঠনেই আর বিলং করি না, আমি যেহেতু আর মেম্বারই না এই সংগঠনের, আমাকে সম্ভবত ডাকাও হবে না, আমি জানি না আসলে কি হবে। তবে নিশ্চয়ই কথা বলে এটার একটা সমাধান। এখন আপনার হাত দিয়ে সংগঠন তৈরি হতে পারে না, আমি অতটা সাংগঠনিক না। আমি অভিনয়টা মন দিয়ে করতে পারি, কিন্তু সাংগঠনিক যে গুণাবলী সেটা সকলের থাকে না, ওটা আমার নেই। কিন্তু সবাই তো মমবাঁধন কি করবে, কিভাবে গাইডলাইন দেবে সেই অপেক্ষায় বসে আছে। না, এটা আমার মনে হয় আমার প্রতি একটু বেশি মানে আশা বা ভালোবাসা, আমি সম্মান করি সেটাকে। কিন্তু ছাড় দিতে রাজি আছেন? অনেকে ছাড় দিতে রাজি না। কি ছাড়? এই যে বলছে ক্ষমা চাইতে সময়, এবং যে অন্যায় করেছে সেটা। দেখেন, মানবিকতার বাইরে গেলে কোনো ছাড় নাই। মানবিকতার বাইরে একটা মানুষ কেন থাকবে? এটাই তো মূল প্র্যাকটিসটা হওয়া উচিত। আর আমি যে কাজটাই করি এদেশের মানুষের সাথে, তো এদেশের মানুষের যখন ঠিক
ঠিক অবস্থায় নাই, দেশ যখন ভালো নাই, তখন আমার তো দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য থাকতে হবে। এতটুকু সিম্প্যাথাইজ, এতটুকু এমপ্যাথি মানুষ হিসাবে আমি অন্য মানুষের কাছে এক্সপেক্ট করি, এবং আমি সেটাও নিজেও প্র্যাকটিস করি। এটা আমার খুব সিম্পল জায়গা আর কি, পেশা যাই হোক না কেন। আচ্ছা আচ্ছা, অভ্যুত্থান পরবর্তী সময় অর্থাৎ 15 আগস্টে ভারতীয় একটা গণমাধ্যমে রোকেয়া প্রাচীর একটা স্টেটমেন্ট নিয়ে বহুল তর্ক হয়েছে, এবং কেউ কেউ বলেছেন এটা রাষ্ট্রদ্রোহের সামিল, কারণ দেশকে খুব ছোট করা হয়েছে। বিষয়টা খুব পলিটিক্যাল ছিল, ক্রিটিক্যাল টাইম ছিল। একজন শিল্পী হিসাবে আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? আমার তো ভালো লাগেনি। ভালো লাগে না, অবশ্যই না। উনি সম্ভবত অনেক বেশি কি বলবো, দলীয় বিশ্বাসী বলে এই ধরনের কাজ করেছেন। আচ্ছা আচ্ছা, অন্য কেউ তো করেননি, উনি করেছেন। তো এটা একদমই ওনার ব্যক্তি মানুষের উপর নির্ভর করে। কিন্তু অবশ্যই ইন্ডিয়ান পত্রপত্রিকা, বিভিন্ন চ্যানেলের টক শো গুলো যেভাবে ওই সময়টা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, আমি খুব অফেন্ডেড ফিল করেছি। এটা হতে পারে না। আমার দেশে কি হচ্ছে তারা ওটা পরিষ্কার না জেনে নিজেরা প্রোপাগান্ডা করবে, এতটাও মেনে নেওয়া যায়।